স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। দ্রুত সংস্কার সম্ভব হলে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংস্কার প্রক্রিয়া দীর্ঘ হলে তা কিছুদিন পেছাতে পারে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমটিকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান আরও বলেছেন, শেখ হাসিনা গণতন্ত্রের সমর্থক হয়েও স্বৈরশাসক হয়ে ওঠেন। ক্ষমতায় টিকে থাকতে চরম মানবাধিকার লঙ্ঘন করেছেন। এসব কাজে তার দলও তাকে সমর্থন করেছে। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমন বাস্তবতায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা বা কে নির্বাচনে অংশ নেবে কে নেবে না তার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ডক্টর ইউনূস তার সরকারি বাসভবন যমুনায় বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেছেন, এখন তার সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি ঠিক করা। 16 বছরের টর্নেডো বিধ্বস্ত দেশের টুকরোগুলোকে তুলে আনার চেষ্টা চলছে বলেও মন্তব্য তার। রংপুর থেকে সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকার, রাজধানী মিরপুর থেকে ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম.এ. মালেক ও চট্টগ্রাম থেকে সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশি অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে 3টি মামলা রয়েছে। এদিকে ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম.এ. মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার 4টি মামলা রয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব এন.এম. জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিয়াউল আলমকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আবারও অফ হোয়াইট কাগজে ফিরতে যাচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। সাদা কাগজের বইয়ে মানহীন ও রিসাইকেল কাগজ ব্যবহার ঠেকানোই মূল উদ্দেশ্য। এতে করে বইয়ের মান বাড়ার পাশাপাশি কমবে শিশুদের চোখের ওপর চাপও। আগামী বছর থেকেই এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, একই খরচেই ছাপানো যাবে পাঠ্য বই। প্রকাশকরা বলছেন, দীর্ঘদিনের দাবি হলেও তা মানেনি আগের সরকার। সরকার পতনের পর নানা কারণে এবছর বিনামূল্যের পাঠ্যবই পেতে দেরি হলেও কাগজের মানে এসেছে ব্যাপক পরিবর্তন। এবার উজ্জ্বল সাদা কাগজে বই ছাপানোয় পাঠ্য বইয়ের মান নিয়ে অতীতের সমালোচনাও কমেছে। তবে পাঠ্য বই নিয়ে এর চেয়েও ভালো মানে ফিরতে চাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সাদা থেকে এবার অফ হোয়াইট কাগজে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে চায় প্রতিষ্ঠানটি। আমাদের চাহিদা অনুযায়ী যে ব্রাইটনেস দিয়ে আমরা 82 কিংবা 85 ব্রাইটনেসে যেটা তৈরি হয় সেটা তৈরি করতে পারে তারা, কিন্তু প্রচুর কেমিক্যাল ব্যবহার করতে হয়। তার চেয়ে বেশি কেমিক্যাল অবশ্যই ব্যবহার করে আরও একটি গোষ্ঠী, তারা রিসাইকেল পেপার তৈরি করে। এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। বেশি সাদা কিন্তু আসলে চোখের জন্য ভালো নয়। তো এই জন্য আমরা অফ হোয়াইট কাগজের দিকে আমরা চিন্তা ভাবনা করছি, এবং বাচ্চারা যে বইটা পাবে সারা বছর ধরে সেই বইটা ব্যবহার করলেও বইটা ছিঁড়বে না। হ্যাঁ, বইয়ের ছাপার ভালো হবে, কালার রঙিন ছবিগুলো খুব ভালো আসবে। এনসিটিবি বলছে, অফ হোয়াইটে ফিরলে কেমিক্যাল মেশানো রিসাইকেল কাগজ দিয়ে পাঠ্য বই ছাপানো বন্ধ করা সহজ হবে। এতে বাড়বে না খরচও। ওয়েস্ট পেপার দিয়ে যদি অফ হোয়াইটের মতো করে কালার তৈরি করার চেষ্টা করা হয়, ওয়েস্ট পেপারের যে ওই দানাগুলো এগুলো অনেক ভেসে উঠবে। এটা সহজেই চোখে ধরা পড়বে যে এটা আসলে অরিজিনাল ভার্জিন পাল্প দিয়ে এটা তৈরি হয় নাই। অফ হোয়াইট কাগজের সাথে দামের কোনো পার্থক্য নাই। সুতরাং এটা একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে এটা স্বাস্থ্যের জন্য ভালো, অন্যদিকে এটা দিয়ে আমরা আমাদের যে ইন্সপেকশনের জন্য যে আমাদের যে ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেটা অনেক কমে যাবে। প্রকাশকরা বলছে, দীর্ঘদিন ধরে অফ হোয়াইট কাগজে বই ছাপানোর দাবি থাকলেও তা শোনেনি আগের সরকার। অফ হোয়াইট কাগজে বই ছাপা হবে। 15 থেকে আরও বেশি বছর থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে অফ হোয়াইট কাগজ হলো বইয়ের জন্য উপযোগী।
কিন্তু এটা আমরা বুঝাইতে পারি না। এবার এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা ওয়েলকাম করি এবং এই ধরনের সিদ্ধান্তই হওয়া দরকার। পাঠ্যবই অফ হোয়াইট কাগজে ফিরলে টেকসই ও ভালো মানের বই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পলিথিন ঘিরে ও ত্রিপল টানিয়ে খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকেরা। এমন দৃশ্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা 94 নম্বর হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত হওয়ায় পাঠদান চালু রাখার জন্য এই ব্যবস্থা। এদিকে জীর্ণ ভবনে সন্তানদের পাঠিয়ে শঙ্কায় অভিভাবকরাও। স্কুল ভবনটি পুনর্নির্মাণ করে শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 94 নং হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশা দীর্ঘদিনের। স্কুল ভবন পরিত্যক্ত হয়েছে অনেক দিন আগেই, এমনকি 4 থেকে 5 মাস আগেই নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার শঙ্কায় ওই ভবনে ক্লাস নিতে নিষেধ করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকেরা বাধ্য হয়ে স্কুল ভবনের সামনের জায়গায় গাছের নিচে পাঠদান করছেন। খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছেন না। জীর্ণ ভবনের এই বিদ্যালয়ে সন্তানকে পাঠাতে শঙ্কিত অভিভাবকরাও। আমরা বিদ্যালয়ের মাঠে ক্লাস করি, কারণ আমাদের বিদ্যালয়টা অনেক ঝুঁকিপূর্ণ, ছাদ ভেঙে পড়ে। এজন্য স্যার ম্যাডামরা আমাদের উপরে টালবু টানিয়ে পাছে পলিথিন বেঁধে আমাদের ক্লাস করতে দেয়। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমাদের তো কষ্ট হয় ছেলে মেয়ে এখানে পাঠাতে, আমরা চাই দ্রুত এই স্কুলটা হোক। পাশে পুকুর, তাঁবুর নিচে ক্লাস হয়, অনেক সমস্যায় বাচ্চারা ভুগতেছে। অবকাঠামো ঠিক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানালেন স্কুল সংশ্লিষ্টরা। শুধু বালু ভরাটের কারণে আমার বিল্ডিংটা হতে দেরি হচ্ছে, যে কারণে, এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিং তো, এ কারণেই আমরা বাইরে ক্লাস করতেছি। ব্ল্যাক ব্যবহার করতে না পারলে তাদের তো পড়ালেখা একটু ডিস্টার্ব হয়। বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের সহায়তায় অস্থায়ীভাবে 3টি শ্রেণীকক্ষ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পলিথিন দিয়ে ছাত্রছাত্রীদের পড়ানো হয়েছিল। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় উপজেলা কাশিয়ানীর সহযোগিতা নিয়ে এবং টিচাররা সহযোগে 3টি কক্ষের ব্যবস্থা করছে। দ্রুত স্কুল ভবনটি পুনর্নির্মাণ করে বিদ্যালয়ের লেখাপড়ার যথাযথ পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও দোকানগুলো সেজেছে নতুন রূপে। বাহারি ডিজাইনের পোশাক নিয়ে এসেছেন দোকানিরা। ক্রেতার চাহিদা অনুযায়ী ব্র্যান্ডের কাপড় এসেছে নতুনত্ব। ঈদের কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো। ক্রেতা আকর্ষণে থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি সহ নানা বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দেশি ও বিদেশি পণ্যের সমাহার ব্র্যান্ডের দোকানগুলোতে। ঈদকে কেন্দ্র করে সবসময় ব্র্যান্ডের কালেকশনগুলো কেনা হয়। বছরের অন্য সময়ের থেকে এই ঈদের টাইমটাতে আপনার বেশি কালেকশন থাকে। হ্যাঁ, সামনে আসবে, মাত্র তো শুরু, আরও আসবে কালেকশন মনে হচ্ছে। শোরুমগুলোতে নিজেদের পছন্দের পোশাক খুঁজতে দেখা যায় ক্রেতাদের। বয়েজ কালেকশন ছিল, কিন্তু এবার আবার গার্লস কালেকশনগুলো অ্যাড হয়েছে। কারচুপি পাঞ্জাবিগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে। শাড়ি, সালোয়ার কামিজ, আনস্টিচ, তারপরে পার্টি ফ্রক, এক্সক্লুসিভ পাঞ্জাবি মিলে আমাদের এবার কালেকশনটা অনেক। আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা গিয়ে নিয়ে আসতেছি, সেই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো অল ওভার ফেব্রিক অনুযায়ী রিজনেবলের মধ্যে আছে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ফ্যামিলি সেট, কাপল সেট এর আয়োজন রেখেছেন বিক্রেতারা। ব্র্যান্ডের প্রতি আকর্ষণ সবার বরাবরই, তা দেশি হোক বা বিদেশি। ব্র্যান্ড মানেই তো ডিজাইন, রং বা স্থায়িত্বে সেরা। আর তাই সারা বছর না পারলেও ঈদে ব্র্যান্ডেড পণ্যতেই আস্থা এবং আনন্দ খোঁজেন ক্রেতারা। মানজুমা ফ্রুজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। 45 বছর বয়সেই 44 সন্তানের মা। কি শুনতে অবাক লাগছে? অবিশ্বাস্য হলেও এমনই একজন আফ্রিকান নারীর নাম মারিয়াম নাবাতানজি। 40 বছর বয়সেই তিনি জন্ম দিয়েছেন 44 সন্তান। বর্তমানে তার বয়স 45 বছর। তাকে বিশ্বের সবচেয়ে উর্বর নারী হিসেবে বিবেচনা করা হয়। মারিয়াম পূর্ব আফ্রিকার উগান্ডায় মামা উগান্ডা নামে পরিচিত। বর্তমানে তার সন্তানদের 38 জন জীবিত আছেন। 1980 সালে উগান্ডার মোনোকো জেলায় জন্মগ্রহণকারী মারিয়াম নাবাতানজির 12 বছর বয়সে বিয়ে হয় 40 বছর বয়সী এক ব্যক্তির সাথে। বিয়ের 1 বছর পর 13 বছর বয়সী প্রথম যমজ সন্তানের জন্ম দেন তিনি। তার বাবা মা এক প্রকার জোর করে বিয়ে দিয়েছিলেন তাকে।
এদিকে যমজ সন্তান জন্মের পর মারিয়াম নাবাতানজি ডাক্তারের কাছে গেলে তারা বলেছিলেন তার ডিম্বাশয়টি অস্বাভাবিক বড়, যার কারণে হাইপার ওভুলেশন নামক অবস্থার সৃষ্টি হয়। ডাক্তাররা তাকে জানিয়েছিলেন তিনি কখনই জন্ম নিয়ন্ত্রণ ওষুধ সেবন করতে পারবেন না, কারণ সেগুলো তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতির কারণ হতে পারে। মারিয়াম নাবাতানজি এখন পর্যন্ত 4 বার যমজ সন্তান জন্ম দিয়েছেন। একসঙ্গে 3 সন্তানের জন্ম দিয়েছেন 5 বার, আর 5 বার একসঙ্গে 4 সন্তানের জন্ম দেন মারিয়াম। এছাড়া মাত্র 1 বার 1 সন্তানের জন্ম দেন তিনি। তবে মারিয়ামের 6 সন্তান মারা গেছে। বর্তমানে 38 জন সন্তান জীবিত রয়েছে। অন্যদিকে মারিয়ামের স্বামী একসময় সব অর্থকড়ি নিয়ে তাকে ফেলে চলে যান। শূন্য হাতেই 20 ছেলে এবং 18 মেয়েকে লালন পালনের দায়িত্ব একাই পালন করেন মারিয়াম। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী উগান্ডায় নারীদের সন্তান জন্মদানের হার অনেক বেশি। দেশটিতে প্রত্যেক নারী গড়ে প্রায় 5.6 সন্তানের জন্ম দেন। তবে মারিয়ামের অধিক সন্তান জন্মদানের বিষয়টি বংশগত হতে পারে বলে মনে করেন দেশটির অনেক চিকিৎসক। এদিকে মারিয়াম নাবাতানজি বলেন, এটি সম্পূর্ণ সৃষ্টিকর্তার আশীর্বাদ। তিনি আমাকে এত বেশি সন্তান দিয়েছেন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।